নমস্কার, এক্সপ্রেস নিউজ আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। রোজ সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন, আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা সরাসরি আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলি। এছাড়াও সপ্তাহের বিভিন্ন দিনে এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধানের চেষ্টা করি দর্শকদের। অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই যে আমাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এতটা সাড়া মেলার জন্য, আমাদের সঙ্গে এতটা দিন, এতগুলো বছর থাকার জন্য, এবং প্রত্যেক দিন এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে সবার যে সহযোগিতা রয়েছে তাদের জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর আজকে আমার এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছে ডেস্ক পার্সন, আমার সহকর্মী সঞ্জীব ঘোষ। সঞ্জীবকেও এক্সপ্রেস অনলাইনে স্বাগত। বহুবার ওকে দেখেছেন, আপনারা প্রত্যেকেই চেনেন, পরিচিত মুখ, এক্সপ্রেস নিউজের একজন অ্যাঙ্কার। তবে সম্প্রতি ও কিন্তু ফিল্ড রিপোর্টিংয়ের কাজ করছে, যেটা খুব চ্যালেঞ্জিং, এবং ওর জন্য অনেক শুভকামনা। এই ফিল্ডেও কিন্তু ও মানে আর কি পরিচিতি করে তুলুক সবার সামনে। তো সঞ্জীব, আগে বললি যে দেখো, আজকে আমাদের পশ্চিম বর্ধমানে কিন্তু একটা রাজনৈতিকভাবে একটা বিতর্কিত বিষয় নিয়ে বেশ শোরগোল চলছে এবং চাপানুতর চলছে শাসক বিরোধী দলের মধ্যে। সেটা তুমি জানো। বিষয়টা কি? বিষয়টা হলো অপারেশন সিঁদুর, যেটা মানে আর কি পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনাবাহিনীর যে অপারেশন সিঁদুর, যে সেনা অভিযান আর কি, যেটা বলা যেতে পারে। এবং তুমি জানো পেহেলগাঁও কাণ্ডর পর কিভাবে এই যে পেহেলগাঁও কাণ্ডর জন্য গোটা দেশ না, গোটা পৃথিবী প্রায় এই ঘটনার নিন্দা করেছে। তারপর কিন্তু যথোপযুক্ত উত্তর দিয়েছে আমাদের ভারতীয় সেনাবাহিনী। তো তারপরে দেখা গেছে সেই ঘটনা নিয়ে নানানভাবে শাসক বিরোধী তরজা চলেছে, এবং আজকে সব থেকে পশ্চিম বর্ধমানের যে রাজনীতিতে একটা চাপানুতর সৃষ্টি হয়েছে তা হচ্ছে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কি বলেছেন শোনাবো আপনাদের। তার আগে একটা প্রতিবেদন দেখি, তারপরে এই আলোচনায় আসছি বিস্তারিত। দুর্গাপুরে একটি দলীয় কর্মী সভায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর শোরগোল পড়ে যায়। কিন্তু ঠিক কী বলেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক? গত 4 তারিখে দুর্গাপুরের একটি সভায় তিনি বলেন, সিঁদুর খেলা কিভাবে শুরু করেছে বিজেপি সরকার দেখেছেন তো? গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করে এই খেলা, চিত্রনাট্য। তিনি কাশ্মীর প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন, পুরো কাশ্মীর জুড়ে মিলিটারি থাকে, ইনসাস রাইফেল নিয়ে প্রহরায় থাকে। তাহলে পহেলগাঁওয়ে সেই দিন কেন সেনাবাহিনী ছিল না? আসলে এটা ছিল একটা চিত্রনাট্য। তৃণমূল বিধায়ক আরও হুঁশিয়ারি দেন, মনে রাখবেন সিঁদুর বাঙালির রক্তে, সিঁদুর মায়েদের মাথায় থাকে। তাই এই সিঁদুর নিয়ে যারা রাজনীতি করেছেন তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন। তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের পরই সরব হয়েছে গেরুয়া শিবির। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নরেনকে খোঁচা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। মাফিয়া এন্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয়, তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয়। তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না। অর্ধশিক্ষিত, উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না। আর অনুব্রত মণ্ডলের শিষ্য, ও তো এগুলোই বলবে। আরে ভাই বলি, এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম, তো চলে যাও না, পাকিস্তানে চলে যাও। ভারতবর্ষে আসো, আমাদের দেশ ছেড়ে চলে যাও। পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে 3 কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো, যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের। এটা ঠিক না, কিন্তু কি করবেন, তৃণমূল কংগ্রেসে এইসব করা যায়। ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না। অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, কিচ্ছু হবে না। পাণ্ডবেশ্বরের বিধায়কের মন্তব্যে সরব শুভেন্দু সুকান্ত। বিধায়কের বক্তব্য দেশ বিরোধী পোস্ট করে সরব সুকান্ত। এনআইএ এর তদন্তের দাবি বিরোধী দলনেতার। তবে এবারই প্রথম নয়, এর আগেও মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন নরেন। বিতর্কিত মন্তব্যের জেরে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে প্রচারে 7 দিনের নিষেধাজ্ঞা জানিয়েছিলেন নির্বাচন কমিশন। তবে দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কখনো নেওয়া হয়নি। এবারেও কি তার হয়ে সাফাই গাইবে দল? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখো, পশ্চিম বর্ধমানের এক প্রকার দাপুটে নেতা বলা যেতে পারে এই নরেন্দ্রনাথ চক্রবর্তীকে, বুঝেছো? এবার তার যে এই বিতর্কিত মন্তব্য, তার যে এই কটাক্ষ, অপারেশন সিঁদুর নিয়ে তার যে মন্তব্য, কার্যত তার এই মন্তব্যের পরেই কিন্তু অবশ্যই বিরোধীরা কখনোই তাকে ছেড়ে দেবে না, এটা একটা বিষয় ছিল। কিন্তু সব থেকে বড় কথা, যে অডিও, যে মানে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ভাইরাল হয়েছে, উনি একটি জনসভায় যোগদান করেছিলেন কর্মীদের নিয়ে। সেই জনসভা থেকে কিন্তু দলীয় একটা কোনো জনসভা ছিল, তো সেখানে তিনি যোগদান করেন এবং সেখান থেকেই কিন্তু অপারেশন সিঁদুরকে তিনি এভাবে বলেছেন যে যুদ্ধ খেলা,
এই সমস্ত কিছু। এবং এই যে ভিডিও কিন্তু ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু সুকন্যা, তুমি আমাকে একটা জিনিস বলো, এই যুদ্ধ খেলা মানে আমি তো বুঝতে পারলাম না কোনটা যুদ্ধ খেলা, তুমি কিছু বুঝতে পারলে? তুমি একটু আমাকে ক্লিয়ার করো এটা। যুদ্ধ খেলা কি যুদ্ধ দেখো, পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত একটা নৃশংস ঘটনা ঘটেছে। সেই ঘটনার জন্য কেবলমাত্র ভারতবর্ষ নয়, গোটা দেশ কিন্তু এই ঘটনার নিন্দা করেছে এবং অবশ্যই বলেছে যে পাকিস্তান মানে সন্ত্রাস মুক্ত করতে হবে পৃথিবীকে। এবং এটাও আমরা দেখেছি যে এই ঘটনার পর যে মানে পাকিস্তানের পক্ষ থেকে যে সমস্ত কথা উঠে এসেছে, আমাদের যে সমস্ত রাষ্ট্রীয় নেতৃত্বরা রয়েছেন তারা যে বক্তব্য রেখেছেন, বারবার করে বলা হয়েছে পাকিস্তান কিন্তু সন্ত্রাসদের মদদ দিচ্ছে এবং সেটা আমরা দেখেওছি। কিন্তু এখানে প্রশ্ন একটাই যে এই যে যুদ্ধ খেলা, এই খেলাটা কার? দেশের সাথে দেশের একটা আন্তর্জাতিক পর্যায়ে, এবং তার সাথে হয়তো গিয়ে এটা আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাথে দেশের কিন্তু নয়। বারবার করে বলছেন যে যে সমস্ত সমাজ ব্যক্তিত্বরা রয়েছেন, বড় বড় ব্যক্তিত্বরা রয়েছেন, তারা কিন্তু বলছেন এটা কিন্তু দেশের সাথে দেশের থেকেও বড় কথা, যেটা সন্ত্রাস মুক্ত করার একটা অভিযান ছিল, যে পাকিস্তান সন্ত্রাসকে মদদ দিচ্ছে এবং যার জেরে কিন্তু ভারতবর্ষে এই আক্রমণের জেরে এতগুলো পর্যটন কিন্তু প্রাণ হারিয়েছেন, সাধারণ মানুষ, নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। দেখো, কোনো একটা বিষয়, কোনো একটা ঘটনা ঘটে গেল, সেটা নিয়ে রাজনৈতিক তরজা তো হতেই পারে। এই বিষয়টা অবশ্যই, এই বিষয়টা নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, শুধু বিরোধীরা বলবো কেন, এই যে ভিডিও যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, তারপর কিন্তু একে একে নিন্দার ঝড় উঠেছে এই বিধায়কের নামে। যেমনটা আমরা প্রতিবেদনেও দেখালাম যে এর আগেও কিন্তু ওনার নামে এই ধরনের মন্তব্য করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে তাকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনি সচেতন হন। তারপর দেখা গেল আবার ফের তার মুখে এই রকম মন্তব্য, এবং তার জেরে অবশ্যই তার এই মন্তব্যের জেরে বিজেপি তো উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে সেটাও তুমি শুনলে, বারবার করে তাকে বলা হয়েছে যে তিনি অনুব্রত মণ্ডলের শিষ্য, তার মধ্যে এই ধরনের কথা বলাই স্বাভাবিক। বিশেষ করে এই যে রাজনৈতিক যে দল তৃণমূলকেও কিন্তু কটাক্ষ করলেন বিজেপি এই নেতা জিতেন্দ্র তিওয়ারি। এবং সব থেকে বড় দেখার বিষয়, এই যে বিধায়কের মন্তব্য, তারপরে দল কি পদক্ষেপ নিল? দল কি কোনো মন্তব্যে আসলেন? দল কি কোনো কথা বললেন? ওনাকে কি কোনোভাবে নির্দেশ দেওয়া হলো এটা মেনে নেওয়ার, নাকি কোনোভাবে বলা হলো যে আপনি যেটা বলেছেন সেটা আপনার উচিত হয়নি? সেটাও কিন্তু দল বলেনি। কার্যত তুমি দেখো এই বিষয়ে দল কিন্তু একেবারেই নিশ্চুপ। একদমই সুকন্যা, তুমি ঠিকই বলেছো। কিন্তু দেখো, কদিন আগে অনুব্রত মণ্ডলের যেই রেসটা এখনো ঠিকঠাক ভাবে কাটেনি, একটা রেস এখনো রয়ে গেছে। তারপরে একবার যেতে না যেতেই আমাদের আরেকটা মন্তব্য চলে এলো যে যুদ্ধ খেলা হচ্ছে, যিনি নাকি নরেন্দ্রনাথ চক্রবর্তী এরকম একটা মন্তব্য দিয়েছেন, যেটা নিয়ে পাল্টা আমাদের জিতেন্দ্র তিওয়ারি যেটা বলেছেন যে হ্যাঁ এটা একদমই ঠিক, যে যুদ্ধ খেলা এটা আবার কি, এটা একটা কি মন্তব্য তিনি করলেন, যেটা একদমই কিন্তু মানানসই, যিনি মন্তব্যটা কিন্তু একদমই মানানসই নয় আমাদের এখনকার দিনে দাঁড়িয়ে। কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেল যেখানে এতগুলো প্রাণ গেল, সেখানে তিনি কি করে বলতে পারছেন যে যুদ্ধ খেলা? বলা হচ্ছে যে অপারেশন সিঁদুর আমাদের ভারতীয় সেনারা অবশ্যই যোগ্য জবাব দিয়েছে। কিন্তু সেখানে গিয়ে আমি এই প্রশ্নটাও রাখবো, কোথাও গিয়ে কিন্তু এই যে 25 জন প্রায় 26 জন যে পর্যটকের প্রাণ হারালো, যে 3 জন অভিযুক্ত রয়েছে, তাদেরও তো এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না, তাদেরও তো হদিশ হওয়া হলো না। তো কোথাও গিয়ে কার মন্তব্য সঠিক, কার মন্তব্য ভুল, সে প্রশ্নে না গিয়ে তোমার আমার মতো যে সমস্ত সাধারণ মানুষরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, এবং এই মর্মান্তিক ঘটনা, কোথাও গিয়ে তারা আনন্দের জন্য একটা বেড়াতে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে এরা মর্মান্তিক ঘটনা। এবং তুমি তো তারপরের পরিস্থিতিটা জানোই যে কি অবস্থা হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন এর পরের পরিস্থিতি কি হয়েছিল। সেখানে গিয়ে কি খেলা চলছে কি না চলছে, বা এই যে রাজনৈতিক যে বিষয়, সেগুলোকে আমি দূরে সরিয়ে রাখলাম, কিন্তু যে মানুষগুলোর প্রাণ গেল, কোনো কারণ ছাড়া প্রাণ গেল, তাদের পিছনে কারা যুক্ত, সেক্ষেত্রেও তো কোথাও গিয়ে সেই যে রহস্যটা, সেটাও তো সমাধান হচ্ছে না, সেটাও তো একটা জায়গায় গিয়ে যেন জমাট বেঁধে আছে। হ্যাঁ, অপারেশন সিঁদুর অবশ্যই সাফল্য হয়েছে, কিন্তু এদের যে হত্যাকারী, এই যে 3 জনের নাম উঠে এসেছিল পেহেলগাঁও কাণ্ডের পর, তাদেরকেও তো গ্রেপ্তার করা হচ্ছে না, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তাদের কেন হদিশ পাওয়া যাচ্ছে না? ইন্টেলিজেন্স কি করছে? এত দিন হয়ে গেল, কি করছে?
তুমি দেখো এই বিষয়ে তো কথা চলতেই থাকবে এবং এটা খুব স্বাভাবিক বিষয়। যত নির্বাচন এগিয়ে আসবে তত তুমি দেখবে শাসক বিরোধীদের যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন, যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছেন, তারা কিন্তু এই বিতর্কিত মন্তব্য করবেন এবং তার ফলে একটা অবশ্যই রাজনৈতিক সরগরম ব্যাপারটা কিন্তু ওদের ধরে রাখাটাই একমাত্র উদ্দেশ্য আমরা বলতেই পারি আর কি, সেই হিসাবে দেখতে গেলে। দেখো এবার একটু অন্য দিকে যাই। রাজনৈতিক আকচাকচি তো চলছে, সবসময় চলতে থাকবে, সেদিকে নজর থাকবে। একটু অন্যরকম বিষয়, যে একটা সামাজিক বিষয়। তুমি দেখবে বেশ কয়েকদিন ধরে আমরা একটা প্রতিবেদন, বেশ কয়েকটা জেলার প্রতিবেদন আমরা দেখিয়েছি, যেখানে দেখা গেছে যে বাল্য বিবাহ বাড়ছে। প্রত্যেকটা জেলায় কিন্তু বাল্য বিবাহ বাড়ছে। তার জেরে জেলার যে প্রশাসন রয়েছেন তারা কিন্তু চিন্তিত যে কেন, কি কারণে জেলায় জেলায় এই বাল্য বিবাহ বাড়ছে। তো সেই সংক্রান্ত বিষয়ে আমাদের পূর্ব বর্ধমানের একটি প্রতিবেদন দেখাই। তো সেই প্রতিবেদনে কি রিপোর্ট এলো সেগুলো, সেই সমস্ত তথ্য আপনাদের দেবো। আগে প্রতিবেদনটা দেখি। বাল্যবিবাহ রোধে প্রশাসন এখন স্কুলগুলিতেও সচেতনতা শিবির চালাচ্ছে। এরই অংশ হিসেবে পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের ষাটিনন্দী বিদ্যায়তনে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে বিডিও মৈত্রী ভৌমিক সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বিডিও মৈত্রী ভৌমিক বাল্যবিবাহের কারণ হিসেবে অশিক্ষাকে চিহ্নিত করেন। তিনি জানান, গলসি 2 নম্বর ব্লকে স্কুল ছুটের সংখ্যা বেড়েছে, যার ফলে 381 জন মেয়ের কন্যাশ্রী নবীকরণ হয়নি এবং তাদের অধিকাংশই বাল্যবিবাহের শিকার। আমাদের ইদানিং খুব বেড়ে গেছে এবং তার সঙ্গে যেটা ভয়াবহ রিপোর্ট যেটা আমরা পেয়েছি, গত বছর আমাদের স্কুল ছুটের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং তার জন্য আমরা রিপোর্টটা প্রথম থেকে পেয়েছি যে কন্যাশ্রী রিনিউ করা যায়নি। তো সেখান থেকে স্কুল ছুট হওয়ার সাথে বাল্যবিবাহ হচ্ছে। তার জন্য যেটা আমরা প্রতিটা একদম কমিউনিটি লেভেলে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, সেখানে যাতে এই বাল্যবিবাহ আমরা একটা দিন যাতে আমরা রোধ করতে পারি এবং কমাতে পারি। তিনি বাল্যবিবাহকে ক্রাইম আখ্যা দেন এবং অর্থ রোজগারের জন্য অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ভিন রাজ্যে কাজ করতে যাওয়া প্রসঙ্গে অভিভাবকদের সতর্ক থাকার আবেদন জানান। প্রশাসনের এই উদ্যোগ বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখো সঞ্জীব, তুমি যেমনটা দেখলে যে বাল্য বিবাহ রোধ করার জন্য বা একটা সচেতনতা ক্যাম্প হয়েছে একটি স্কুলে, এবং এটা দেখে খুব ভালো লাগলো যে সামাজিক অবক্ষয় নিয়েও কিন্তু কোথাও কোথাও গিয়ে প্রশাসন খুব চিন্তিত। কিন্তু এই বিষয়টা ঠিক কিভাবে এই সচেতনতার বার্তা দিতে এই যে ক্যাম্প করলেন একটি স্কুলে, স্থানীয় যিনি ব্লক প্রশাসন ছিলেন, আধিকারিক ছিলেন, তো সেটা জানবো। আমাদের পূর্ব বর্ধমানের সাংবাদিক রয়েছেন আমাদের সঙ্গে, প্রতিনিধি সঞ্জিত কুড়ি, তার কাছ থেকে সরাসরি জানবো। তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত সঞ্জিত। দেখো এই যে বাল্য বিবাহ, এটা একটা সময় আমরা দেখেছিলাম সমাজে একটা প্রায় ব্যাধির মতো সৃষ্টি হয়েছিল। তারপরে কোথাও গিয়ে কিন্তু এই বাল্য বিবাহটাকে রোধ করার জন্য প্রশাসন নানান রকম পদক্ষেপ নিয়েছেন, নানান প্রকল্প তৈরি হয়েছে, যেটা প্রায় স্কুল লেভেল থেকে আমাদের একদম প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের পর্যায় থেকে শুরু হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে কোথাও গিয়ে বাল্য বিবাহ কিন্তু দিনের দিন বাড়ছে, যার ফলে স্থানীয় যে জেলা প্রশাসন রয়েছেন তারাও কিন্তু চিন্তিত। এবং তারপরে পরবর্তীতে আমি দেখলাম যে এই যে একটি ক্যাম্প তৈরি করা হয়েছে, ক্যাম্প সচেতনতামূলক একটা যে ক্যাম্প, তাতে এগিয়ে এসেছেন ব্লক প্রশাসন। এটা দেখে সত্যি ভালো লাগলো যে কোথাও গিয়ে প্রশাসন কিন্তু এই সামাজিক অবক্ষয়গুলো নিয়ে কোথাও ভাবছেন। এর বিস্তারিত কি হলো, কিভাবে এই ক্যাম্প তৈরি হলো এবং কোথাও গিয়ে এই যে ব্লক প্রশাসনের কাছে এই খবরটা পৌঁছালো, সেক্ষেত্রে তার কতটা অবদান রয়েছে এবং ছাত্রছাত্রীদেরকে কিভাবে আরো সচেতনতার বার্তা দেওয়া হলো এই ক্যাম্পের মাধ্যমে, সেগুলো একটু জানাও। বিষয় হচ্ছে যে গত বেশ কয়েকদিন থেকে পূর্ব বর্ধমান জেলাতে বিভিন্ন জায়গাতে প্রশাসনের পক্ষ থেকে বাল্য বিবাহ নিয়ে যে ক্যাম্প করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বাল্য বিবাহ হচ্ছে একটি ব্যাধির মতো যে লাগাতার লেগেই আছে এবং বাল্য বিবাহ যাতে না হয় সেই কারণে প্রতিটি স্কুলে কিন্তু একটি করে ক্যাম্প করা হচ্ছে। সেখানে ছেলে মেয়েদেরকে জানানো হচ্ছে যে বাল্য বিবাহ করা একটি ক্রাইম, কিন্তু ব্যাধি বলে চলবে না, এটা একটা ক্রাইম। এই বাল্য বিবাহ অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা যখনই তাদের বয়সের আগে বিয়ে করবে তখন কিন্তু সেই সমস্ত মেয়েদেরকে তারা হোমে নিয়ে যাবে। হোমে নেওয়ার ফলে কি হবে, যতক্ষণ পর্যন্ত তাদের বয়স্ক প্রাপ্ত বয়স না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে হোমে রাখা হবে এবং হোমে রাখার ফলে কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে বাল্য বিবাহ হওয়ার ফলে কি হচ্ছে যে ছেলে মেয়েদের যেহেতু তাদের প্রাপ্ত বয়স্ক হয়নি, তাদের শারীরিক গঠন সেরকম ভাবে হয়নি, তাতে করে মা হতে যাচ্ছে
সন্তান ধারণ করছে, তাতে করে সন্তানের এবং মায়ের দুজনেরই একটি মৃত্যুর কারণ হতে পারে, বড় কিছু দুর্ঘটনা ঘটার মতো তা ইঙ্গিত করেছে। তার পাশাপাশি যেটা হয়েছে যে এই যে ক্যাম্পগুলো করা হচ্ছে, যাতে তাদের পরিবারের যে সমস্ত মা বাবারা আছে তাদেরকেও বোঝানো হচ্ছে যে অপ্রাপ্ত বয়স অন্তত 18 বছর না হওয়া পর্যন্ত ছেলে মেয়েদেরকে বিয়ে দেবেন না। কারণ ওই যে প্রথমে বললাম যে তাদেরকে শারীরিক গঠন না হওয়ার ফলে কি হচ্ছে, তারা কিন্তু গর্ভধারণ করছে, গর্ভধারণের ফলে তাদের বড় ধরনের সমস্যা হচ্ছে। এরপর কি আছে যে একটি সমীক্ষায় কিন্তু জানা গেছে যে পশ্চিমবাংলার মধ্যে মানে সারা ভারতের মধ্যে পশ্চিমবাংলা কিন্তু এই বাল্য বিবাহে প্রথম। এর মধ্যে পূর্ব বর্ধমান, বেশ কয়েকটি জায়গা আছে, মেদিনীপুর, এরকম বেশ কয়েকটি জায়গা আছে সেখানে বাল্য বিবাহ ক্রমশ বেড়ে চলেছে। তার জন্য প্রশাসনের একটি মাথা ব্যথা কারণ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তারা বারবার সচেতনতা করছে, তারা বারবার কিন্তু প্রচার করছে যাতে বাল্য বিবাহ না হয়। এরপরও কি হচ্ছে যে বাল্য বিবাহের কথা যেখানে শুনতে পাচ্ছে প্রশাসনের লোকেরা সেখানে গিয়ে বাধা দিচ্ছে, বাল্য বিবাহটা বন্ধ করছে। এখানে কি হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে বাল্য বিবাহ যেন একটা আনুষ্ঠানিক করা হয়েছে, মা বাবাদের পয়সা খরচ করছে, প্যান্ডেল করেছে, খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে, সেখানে যখনই এই ধরনের অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিয়ে বন্ধ করছে তখন কিন্তু প্রশাসনের একটি খারাপ লাগছে বলে তারা দাবি করেছে, কিন্তু বাধ্য হয়ে তাদের করতে হবে। এই যে স্কুল আমরা যেটা প্রতিবেদনে দেখালাম, প্রায় 381 জন ছাত্রীর আর কি কন্যাশ্রী পোর্টালে কোনো নাম ওঠেনি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই এতজন ছাত্রী কিন্তু স্কুল ছুট। সেক্ষেত্রে স্কুলের যে এই পদক্ষেপ, মানে স্কুলের এই যে স্কুলের ভিতরের এই যে খবর, মানে এতগুলো ছাত্রী যে স্কুল ছুট হয়েছে, সেক্ষেত্রে স্কুল কি পদক্ষেপ নিচ্ছে, স্কুলই কি স্থানীয় প্রশাসনকে জানাচ্ছে এবং তাদের যে যৌথ প্রচেষ্টা সেক্ষেত্রে কি এই সচেতনতার ক্যাম্পকে আরো জোরালো করছে? সেটা তো অবশ্যই আছে। শুধু স্কুলে না, পূর্ব বর্ধমান জেলার গলসিদি ব্লকের 381 জন ছাত্রীকে তারা কন্যাশ্রী রিনিউয়াল করতে পারেনি। গলসি ব্লকে যে কটা স্কুল আছে আমাদের মানে 9-10 যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের কিন্তু 381 জন রিনিউয়াল করতে পারেনি, যার ফলে কন্যাশ্রী দিতে পারেনি। এইখানে দেখো পশ্চিমবঙ্গ সরকার যেটি করেছে যে যাতে বাল্য বিবাহ না হয় সেই কারণে কিন্তু কন্যাশ্রী, রূপশ্রী একাধিক প্রকল্প গ্রহণ করেছে যাতে বাল্য বিবাহ রোধ করা যায়। তারপরেও কিন্তু একই সমস্যার সম্মুখীন হচ্ছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তারা বারবার বলতে চাইছেন যে বাল্য বিবাহটা যাতে না করা হয়, নানা ধরনের ভয় দেখানো হচ্ছে, নানা ধরনের ভাবে বোঝানো হচ্ছে, তা সত্ত্বেও হয়ে চলেছে। এখানে আরেকটা সমীক্ষা পাওয়া গেছে যে বাল্য বিবাহটা কেন হচ্ছে, যে বাল্য বিবাহটা হচ্ছে অশিক্ষা, যেটা কিন্তু আমাদের বিডিও ম্যাডাম বলেছেন যে অশিক্ষার কারণেই কিন্তু বাল্য বিবাহটা হচ্ছে। তারা এখন ফেসবুক দেখছে, মোবাইল দেখছে, মোবাইলে বন্ধুত্ব তৈরি করছে, বন্ধুত্ব তৈরি করার ফলে কি হচ্ছে তাদের যে একটা অন্যরকম ধারণা সৃষ্টি হচ্ছে, সেখান থেকে কিন্তু তারা বিয়ের জায়গায় পৌঁছে যাচ্ছে। বিয়ে করার পরবর্তীতে কি সমস্যা হতে পারে সেটা কিন্তু এই ছেলে মেয়েদের কোনো জ্ঞান বুদ্ধি নেই, কারণ তারা সেই পর্যায়ে এখনো পর্যন্ত পৌঁছয়নি। একেবারেই সেক্ষেত্রে অভিভাবকদের সেই কারণে কিন্তু অভিভাবকদের বারবার সচেতন করছে যে এই অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের বিয়ে দেবেন না, তাদেরকে স্কুলে পাঠান। যদি কোনো ছেলে মেয়ে স্কুলে যেতে না চায় তাহলে স্কুলকে তারা কমপ্লেন করুক যে আমার ছেলে স্কুলে বা আমার মেয়ে স্কুল যেতে চাইছে না, তার কারণ আমরা বুঝতে পারছি না। সেইখানে তার প্রশাসনের লোক স্কুলের শিক্ষক শিক্ষিকারা গিয়ে তাকে বুঝিয়ে পুনরায় স্কুলে নিয়ে আসবে। কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে চলছেই, কথার কথা তো চলছেই, প্রশাসন থেকে বারবার করে কেবল বলা হচ্ছে। সেক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে অভিভাবকরা কিন্তু আজও সচেতন হয়েছেন, কিন্তু কোথাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অভিভাবকরা কোথাও আমরা দেখি যে একেবারে লুকিয়ে, মানে লোকচক্ষুর আড়ালে তাদের বাচ্চাকে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয়। এই ধরনের ঘটনাও কিন্তু ঘটেছে, আমরা দেখেছি। সেক্ষেত্রেও কিন্তু স্থানীয় ব্লক প্রশাসন এগিয়ে আসছে। একটা বিষয়টা বলি যে আমরা যখন আধিকারিকদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু অফ দ্য রেকর্ড বলেছিল যে এর আরো একটি কারণ হচ্ছে দারিদ্রতা। যে দারিদ্রতার কারণ এখন অনেক লোক আছেন তারা গরিবী পর্যায়ে পড়ে আছেন, তাদের আর্থিক সামর্থ্য খুবই কম। এবার দেখা যাচ্ছে এই মুহূর্তে কোনো একটা ছেলেকে পাওয়া গেল, সে কিছু কাজকর্ম করছে, কোনো চাহিদা নিচ্ছে না, তার কোনো চাহিদা নেই বিয়ে করার জন্য, সেই কারণে লুকিয়ে চুকিয়ে বিয়ে দিতে চাইছে। এই যে আর্থিক অনটন, মানে এই যে দারিদ্রতা, এটাও কিন্তু একটা বড় কারণ হচ্ছে এই অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের বিয়ের, বাল্য বিবাহের।
একেবারে দেখো এখানে শুধুমাত্র একটি ব্লকে দেখলাম, এইভাবে কি জেলা প্রশাসনের তরফ থেকে এই যে সচেতনমূলক যে ক্যাম্প তৈরি করা হচ্ছে এটা কি প্রত্যেকটা ব্লকেই ছড়িয়ে দেওয়া হবে, নাকি এদের আলাদা কোনো প্রকল্প রয়েছে যেটা গিয়ে দেখা যাবে যে রাজ্যের কেন মানে জেলা ছাড়িয়ে রাজ্যেও এই যে একটা সচেতনমূলক ক্যাম্প হচ্ছে প্রত্যেকটা স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে সাথে অভিভাবকদের সচেতন করার, এটার জন্য কি বড় কোনো পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে রয়েছে? এখনো পর্যন্ত তারা কিন্তু বড় পদক্ষেপের আগেও গ্রহণ করেছিল, তারা বড় মিটিং করেছিল, পঞ্চায়েত প্রধানকে স্কুলকে প্রত্যেককে তারা নিয়ে এসে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে বাল্য বিবাহ যাতে না হয় রোধ করা যায় সেই বিষয়ে বিশাল আলোচনা করা হয়েছিল। কিন্তু এখন প্রতিটি ব্লকে, শুধু পূর্ব বর্ধমানে বলছি না, কিন্তু প্রতিটি ব্লকে ব্লকে এই কর্মসূচি চলছে এবং চলবে বলে জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কারণ প্রশাসন চাইছে যে অন্তত পূর্ব বর্ধমান জেলাটাতে প্রথম থেকে শুরু করছে, পূর্ব বর্ধমান জেলাতে বাল্য বিবাহ একবার নির্মূল করা যায়, সেই কারণে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার আছে তারা কিন্তু সেটা গ্রহণ করবে। একদমই সঞ্জিত, তুমি ঠিকই বলেছো। দেখো তোমার সঙ্গে আমি একদমই সম্মতি জানাচ্ছি। তারপরেও যেটা বলবো যে খুব ভালো লাগলো দেখে যে পূর্ব বর্ধমানে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে বাল্য বিবাহের বিপক্ষে। কিন্তু সঞ্জিত তোমাকে একটা জিনিস জানতে হবে যে বাল্য বিবাহটা কেন হচ্ছে। দুটোর জন্য কিন্তু বাল্য বিবাহটা হয়। একটা হচ্ছে মানে ছাত্রছাত্রীরা ছেলেমেয়েরা ওরা কিন্তু একটা নিজের স্বইচ্ছায় করে, আর একটা হচ্ছে দেখা যায় যে বাবা মারা জোর করে মানে পরিবারের লোকরা জোর করে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় গ্রামে গঞ্জে। এখনো কিন্তু প্রত্যন্ত গ্রামে গঞ্জে তুমি যেরকমটা বললে বোলপুরে, তারপরে তোমার মুর্শিদাবাদের অনেক প্রত্যন্ত গ্রাম আছে, মেদিনীপুরে প্রত্যন্ত গ্রাম আছে, তোমাদের পূর্ব বর্ধমানে আছে। এই সব জায়গাগুলোতে লোকেদের বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে কি করে সচেতনতার বার্তা পাঠানো যায়। শুধুমাত্র স্কুলে বা কলেজে এরকম ক্যাম্প করলে কিন্তু হবে না, মানে তাদের কাছে তাদেরকে গিয়ে বাড়িতে গিয়ে তাদেরকে হাতে কলমে বোঝাতে হবে যে এটার বিকল্প কি আছে, এটার রাস্তা কি আছে। সেই বিষয়ে তুমি কি ভেবেছো? দেখো, আমার ভাবা কিছু নেই। বিষয় হচ্ছে যে এই বিষয় নিয়ে আমরা প্রশাসনের কথাবার্তা বলেছি, তারা কিন্তু রীতিমতো বাড়ি বাড়িও পৌঁছচ্ছে। তারা বাইরে থেকে, তোমাকে প্রথমে বললাম যে এটা প্রথম দুটো কারণ হচ্ছে, এক হচ্ছে তোমার অশিক্ষা, দ্বিতীয় হচ্ছে দারিদ্রতা। এবার তুমি যেটা বললে সঞ্জীব, যে বাড়ির লোকেরা প্রশাসনকে না জানিয়ে বা নিজেরাই দেখাশোনা করে দিচ্ছে, সেটা কোন ফ্যামিলিতে হচ্ছে? একদম নিডি ফ্যামিলি আছে যারা খুব গরিব, সেখান থেকে কিন্তু বিষয়টা লক্ষ্য করে যাচ্ছে। কারণ প্রথমে বলেছি তোমাকে যে তারা চাইছে কি যে এখন এই যে পাত্রটি আমরা পেয়েছি, পাত্রটির কোনো চাহিদা নেই, বিনা পয়সাতে আমার মেয়েকে বিয়ে করতে চাইছে, আমার মেয়ে কম বয়স আছে, সেই দিকটা কিন্তু নজর দিচ্ছে না। এই যে চাহিদা, যেটা যৌতুক বলা হয়, এই যৌতুকের কারণে কিন্তু তারা চাইছে গোপন ভাবে যদি মেয়েকে বিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমার যে যৌতুকটা চাইছিল সেই যৌতুকটা লাগবে না। দারিদ্রতা থেকে মুক্তি পেতেই এক প্রকার এই ধরনের বিষয়গুলো আরো ঘটছে। একেবারে একদমই। দ্বিতীয় তোমাকে বলেছি যে অশিক্ষাটা কিন্তু মা বাবার অশিক্ষিত কারণেই কিন্তু এটা হচ্ছে। আর এই মা বাবা যদি শিক্ষিত হতো তাহলে কিন্তু এই বিষয়টা হতো না। আর এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খুব গ্রাম অঞ্চলে, যেখানটাতে শিক্ষা সেরকম ভাবে পৌঁছয়নি, সেরকম ভাবে দারিদ্রতা এখনো পর্যন্ত সেখানটা নির্মূল করা যায়নি। এই বিষয়গুলোর জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটে চলেছে। একেবারে তার মানে সমাজকে সচেতন করতে একমাত্র অস্ত্র শিক্ষা এবং সচেতনতার যে ক্যাম্প, যাদের কাছে শিক্ষাটা পৌঁছাতে পারছে না তাদের কাছে যদি আমরা পৌঁছে গিয়ে সচেতনের বার্তা দিতে পারি এবং তার সুবিধাটা বোঝাতে পারি, তাহলে কোথাও কি হয়তো এই ধরনের অবক্ষয়গুলো সমাজ থেকে মুক্ত হবে। একেবারে তুমি এই ধরনের খবরের আপডেট পাঠিও আমাকে। তোমার জেলা কেন প্রত্যেকটা মানে রাজ্যবাসী যেন এই বাল্য বিবাহ মুক্ত হয়, এই ধরনের সংক্রমণ বড্ড পিছিয়ে দেয় সমাজকে। অবশ্যই এই ধরনের খবরের আপডেট তুমি আমাকে পাঠাতে থাকো। অবশ্যই তোমাকে অনেক ধন্যবাদ। আবার পরে তোমার সাথে কথা বলছি। সঞ্জিত কুড়ি বর্ধমান থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত কুড়ি, তার কাছে বিষয়টা জানলাম। দেখো এবার একটু আলাদা দিকে যাই, মুর্শিদাবাদের দিকে যাই। তুমি জানো বেশ কয়েক মাস আগেই বলা যেতে পারে মুর্শিদাবাদ কিন্তু উত্তপ্ত ছিল। তুমি জানো ওয়াকফ সংশোধনী বিল, এবং সেই বিল পাস হওয়ার পর, সেই বিল আইনে পরিণত হওয়ার পর কিন্তু একটা বিশাল রকমভাবে পরিবর্তন দেখেছি আমরা আমাদের রাজ্যে, যেখানে কিন্তু এই মানে একটা দুই গোষ্ঠীর মধ্যে একটা হিংসার আগুন জ্বলেছিল প্রায় মুর্শিদাবাদ, এবং প্রচন্ডভাবে উত্তপ্তের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গোটা মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের পাশাপাশি বেশ কয়েকটা এলাকাকে ঘিরে কেন্দ্র করে। তো সেখানে কি আমরা দেখেছি যে খুব মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবা এবং ছেলেকে খুনের মতো একটা ঘটনা ঘটেছিল। এটা খুবই মানে হৃদয় বিদারক একটা ঘটনা বলা যেতে পারে। সেই ঘটনার প্রায় দেড় মাস পর কিন্তু আজকে চার্জশিট জমা করেছে পুলিশ। তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে মুর্শিদাবাদের প্রতিনিধিকে যদি আমরা ধরতে পারতাম তাহলে জানতাম যে সেখানকার পরিস্থিতি কিরকম।
দেখো সেই সময় কিন্তু ব্যাপকভাবে মুর্শিদাবাদ উত্তপ্ত হয়েছিল, এবং এই যে মুর্শিদাবাদ উত্তপ্ত হয়েছিল সেই মুর্শিদাবাদের জের গিয়ে পড়েছিল গোটা রাজ্যে প্রায় বলা যেতে পারে। তো আজকে যে প্রায় 1.5 মাস পর চার্জশিট জমা করেছে পুলিশ, তো সেখানে কতজন অভিযুক্ত হলো, তার পরবর্তী আপডেট কি হলো জানবো আমাদের প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত মুর্শিদাবাদ থেকে রয়েছে। রক্তিম, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। প্রথমেই সরাসরি তোমার কাছে প্রশ্নে যাই। দেখো সেই সময়ে প্রায় 1.5 মাস আগে তোমার জেলা প্রচন্ডভাবে উত্তপ্ত ছিল এবং নানান রকম বিষয় নিয়ে আমরা জানি, সেই বিষয়ে আসছি না, কিন্তু সেখানে একটা সবথেকে বড় বেদনাদায়ক ঘটনা বলা যেতে পারে এবং খুব বিক্ষিপ্ত ঘটনা, যেখানে বাবা এবং ছেলেকে খুন করা হয়েছিল বলেই অভিযোগ উঠছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছিল এবং সেখানে গিয়ে দেখা গেল আজকে প্রায় 52 দিনের মাথায়, ঘটনার প্রায় 52 দিনের মাথায় চার্জশিট জমা করেছে পুলিশ। তো সেই চার্জশিটে অভিযুক্তরা কজন, তাদের এর পরবর্তী পদক্ষেপ কি হবে, বা সেখানে কি তথ্য উঠে এলো তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের পরে, সেই সমস্ত কিছু আমাদের বিস্তারিত জানাও। দেখো, তুমি যেমনটা জানালে, মুর্শিদাবাদ জেলা কিন্তু ওয়াকফ সংশোধনী আইনের যে সেই আইনের প্রতিবাদ জানিয়ে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল এবং তারপর কিন্তু মুর্শিদাবাদের একাধিক জায়গায় কিন্তু যেমন দাঙ্গার চিত্র বা বিভিন্ন উত্তেজনার চিত্র আমরা দেখেছি, তেমন কিন্তু আমরা দেখেছিলাম বাবা ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ কিন্তু উঠেছিল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যক্তিকে সেখানে গ্রেপ্তার করা হয় এবং সেখানে গ্রেপ্তার করার পর রাজ্য পুলিশের পক্ষ থেকে তদন্তে 13 জনের নাম উঠে আসে এবং সেই 13 জনকে জিজ্ঞাসাবাদ করার পর আজ 56 দিনের মাথায় কার্যত জঙ্গিপুর মহকুমা আদালতে পুলিশ, অর্থাৎ জঙ্গিপুর পুলিশ কার্যত চার্জশিট পেশ করলো। সেই চার্জশিটে যেটা উল্লেখ করেছে জঙ্গিপুর মহকুমা যে পুলিশ, জেলার পুলিশ বা জঙ্গিপুর মহকুমা আদালতে, সেখানে স্পষ্টতই উল্লেখ রয়েছে যে 56 দিন আগে যে খুনের ঘটনা ঘটেছিল বাবা ছেলে, তাতে 13 জন যুক্ত রয়েছে এবং সেই খুনের ঘটনার পিছনে কার্যত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের চার্জশিটের উল্লেখ রয়েছে যে এই ঘটনা নিছকই একটি পুরনো জমি সংক্রান্ত বিবাদের জেরে। পাশাপাশি এই যে চার্জশিট পেশ করা হলো, এখনো পর্যন্ত শুনানি চলছে জঙ্গিপুর মহকুমা আদালতে, পরবর্তী ডেট রয়েছে, সেই ডেটেও শুনানি চলবে। তো এই যে শুনানির মাঝে এই 13 জনকে কিন্তু পেশ করা হবে, তাদের বিরুদ্ধে 101 বিএ যেটা আগে খারিজ ছিল সেই সমস্ত ধারা কিন্তু পেশ করা হয়েছে এবং সেই সমস্ত ধারা পেশ করার পর তাদেরকে কার্যত রিমান্ডে এই মুহূর্তে তারা কার্যত এই মুহূর্তে জেল কাস্টডিতে রয়েছে। পরবর্তী কি পদক্ষেপ, কোর্ট কি রায় দেয়, তাদের কি ফাঁসির রায় নাকি যাবজ্জীবন রায়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। দেখো আজকে তো পুলিশ চার্জশিট জমা করেছে, সেক্ষেত্রে কি এই যে যেখানে যে পরিবারের এই ধরনের ঘটনাটি ঘটেছে সেই পরিবারের মানে যে সমস্ত রয়েছে পরিবারের সদস্যরা, তাদের বক্তব্য কি? দেখো, পরিবারের যে সমস্ত লোকেরা রয়েছেন তারা যারা রয়েছেন তারা কার্যত যেটা জানাচ্ছেন যে এই যে ঘটনা, এই ঘটনা ঘটার পর 56 দিন পর পুলিশের পক্ষ থেকে চার্জশিট পেশ করা হলো, কিন্তু এই চার্জশিট পেশ করার পরবর্তীতেও এখনো পর্যন্ত তারা কিন্তু খুব একটা যে সন্তুষ্ট তেমনটা কিন্তু তাদের মনোভাব দেখে বোঝা যাচ্ছে না। তারাই বলতে যেটা চাইছে যে পুরনো জমি সংক্রান্ত বিবাদ, এই ঘটনাটা কেন উল্লেখ হলো, এখানে তো অন্য একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি ঘটেছিল, সেই নিয়ে কিন্তু পরিবারের পক্ষ থেকে কিন্তু মতবিরোধ দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি বা যেটা আমি তোমাকে জানাবো আমার মাধ্যমে এক্সপ্রেস নিউজের যারা দর্শক রয়েছে, কিছুদিন আগে আমি গিয়েছিলাম এনএইচআরসি অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সেখানে গিয়েও কিন্তু আমাকে প্রশ্নের মুখে পড়তে হবে যে তুমি মুর্শিদাবাদ থেকে এসেছো, মুর্শিদাবাদের এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে কি জানো। তো আমি আমার মতো করে সেখানে বললাম। তারপরে যেটা দেখলাম এনএইচআরসিতে, সেখানেও কিন্তু কেস ফাইল হয়ে রয়েছে এবং সেখানেও কিন্তু একটি ট্রাইব্যুনাল চলছে এবং মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পর্যন্ত তারাও কিন্তু উদ্বিগ্ন রয়েছে, আমরা কিন্তু এমনটাই জানতে পারছি। একেবারে তুমি দেখো সেই সময় কিন্তু ওই মুর্শিদাবাদকে কেন্দ্র করে গোটা রাজ্যেই প্রায় একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় কম বেশি। সেক্ষেত্রে এই ধরনের ঘটনা এবং সব থেকে তুমি যেটা বললে যে চার্জশিটে উল্লেখ করা হয়েছে পুরনো একটি জমি সংক্রান্ত ঘটনার জেরে এই ধরনের ঘটনা, সেক্ষেত্রে আসল ঘটনাটা উল্লেখ করা হলো না। তো আদালত পুলিশের কাছে কি সেই ধরনের কোনো প্রশ্ন রেখেছে? পুলিশ সেক্ষেত্রে কি জবাব দিয়েছে?
দেখো এখনো পর্যন্ত আজকে চার্জশিট পেশ করা হয়েছে, আজকে চার্জশিট পেশ করার পর কিন্তু আদালতের পক্ষ থেকে সেই প্রশ্ন কিন্তু এখনো করা হয়নি। পরবর্তী শুনানির দিকে কিন্তু তাকিয়ে রয়েছি আমরা, কারণ আদালত এই চার্জশিটটা খুঁটিয়ে পড়ার পর পরবর্তী শুনানিতে আদালত তার যে মতামত, সেই মতামত কিন্তু পুলিশকে জানাবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি জঙ্গিপুর মহকুমা আদালতের যারা সরকারি আইনজীবী রয়েছে তাদের পক্ষ থেকে। দেখো এই ঘটনার পর যে 13 জনের নামে অভিযোগ উঠেছিল তারা তো প্রথমে বেপাত্তা ছিলেন, তারা প্রায় এলাকা ছাড়া ছিলেন। তারপরে পুলিশ যে এদেরকে তদন্ত প্রক্রিয়া চালালো এবং কার নেতৃত্বে কিভাবে তাদের এই পুলিশি তদন্ত চললো এবং তাদেরকে গ্রেপ্তার করা হলো, তারপর চার্জশিট গঠন, এটাতে পুলিশের বক্তব্য কি রয়েছে? দেখো জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে জঙ্গিপুরের যিনি এসপি রয়েছেন তিনি যেটা স্পষ্ট জানাচ্ছেন, এই যে 13 জনকে ধরবার জন্য তার ক্ষেত্রে রাজ্য তো বটে, জেলা তো বটে, এমনকি দেশের বিভিন্ন রাজ্য থেকেও তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এবং তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসার পরই কিন্তু তাদেরকে একাধিকবার জিজ্ঞাসাবাদ, তাদেরকে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ, তারপরে তাদেরকে তদন্ত করে এই যে চার্জশিট কিন্তু পেশ করা হয়েছে, এমনটা কিন্তু জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে আমরা জানতে পারছি। একেবারে। দেখো এই ঘটনার পরবর্তী শুনানি কবে থাকছে সে সমস্ত কিছু কি জানা গেছে? দেখো এই ঘটনার যে পরবর্তী শুনানি, সেই পরবর্তী শুনানি আজকের ডেট থেকে 14 দিন পর আবারও রয়েছে, এমনটাই কিন্তু জঙ্গিপুর মহকুমা আদালত সূত্রে আমরা জানতে পারছি। তুমি এই ঘটনার উপরে অবশ্যই নজর রাখো এবং এর পরবর্তীতে এই মামলাতে কি শুনানি হলো এবং আদালত কি রায় দিলেন বা কি বললেন সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আমাদের এই ঘটনা সম্পর্কে আপডেট আমাদের পাঠিও। অনেক ধন্যবাদ তোমাকে রক্তিম সিদ্ধান্ত মুর্শিদাবাদের প্রতিনিধি আমাদের সাথে ছিলেন এবং সেখানকার বিষয় এবং সব থেকে বড় কথা সেই সময়কার যে ঘটনা ঘটেছে এবং এই যে একটা বিচ্ছিন্ন ঘটনা, সেই ঘটনাতে যে আজকে চার্জশিট জমা করেছে পুলিশ। রক্তিম যেমনটা বললো যে চার্জশিট জমা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে গিয়ে দেখা গেল যে পরিবারের সদস্যরা কিন্তু খুশি নন, কারণ তারা বলছেন যে 56 দিন পর পুলিশ চার্জশিট জমা দিল এবং সেখানে যে উল্লেখটা করা হলো এই ঘটনার পিছনে যে কারণটাকে বড় করে দেখানো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পুরনো একটি জমি বিবাদকে কেন্দ্র করে। কিন্তু দেখো এখানে জমি বিবাদকে কেন্দ্র করার থেকেও বড় কোনো বিষয় রয়েছে কিনা, তার পরিবর্তিতে কি হলো সেগুলো অবশ্যই তদন্ত সাপেক্ষ। কিন্তু দেখো সুকন্যা, মানুষ কতটা নৃশংস হয়ে গেছে, যেটা জমি, পুরনো জমি বা সেটার জন্য একটা দালাল বা যেই হোক একটা মৃত্যু করেছে বাবা এবং ছেলে মেয়েকে, কতটা নৃশংস, বাবা এবং ছেলেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ভাবো তাহলে, কুপিয়ে খুন করা হয়েছে শুধুমাত্র জমির জন্য। এটা বলা হচ্ছে চার্জশিটে বলা হচ্ছে যে কেবল জমির জন্য, কিন্তু পরিবার তো অন্য কথা বলছে। পরিবার তো বলছে আসল কারণ তো এটা নয়, আসল কারণ তো অন্য কোথাও ছিল, অন্য কিছু ছিল। সঠিকভাবে এখন জানা যায়নি যে কেন এটা হয়েছে। পুলিশ কেন চার্জশিটে সেটা প্রমাণ করলো না, সেটা কেন লিখলো না এবং সেটাকে কেন জোর দেওয়া হলো না, এই পুরনো জমি বিবাদটাকে কেন জোর দেওয়া হচ্ছে? অনেকগুলো প্রশ্ন তো দাঁড়িয়ে যাচ্ছে। একেবারে সত্যটা কোথাও গিয়ে মনে হচ্ছে না যে সত্যটাকে ঢাকার চেষ্টা করছে এবং সেখানে গিয়ে পুলিশেরই হয়তো একটা হাত রয়েছে। এতদিন ধরে জিজ্ঞাসাবাদ, এতদিন পরে চার্জশিট গঠন, যেখানে 13 জনের নাম, অভিযুক্তদের নাম দেওয়া রয়েছে, তাদেরকে আবার রিমান্ডে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং আজ থেকে প্রায় 14 দিন পর এই মামলার পরবর্তী শুনানি হবে। তুমি দেখেছো যে যখন এই ধরনের ঘটনা ঘটেছে, তারপরে যখন ওখানে আমাদের রাজ্যপাল গিয়েছিলেন সেখানেও কিন্তু তাকে ঘিরেও কিন্তু তারা আন্দোলন করেছিল, বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় মানুষজনরা যে এই ধরনের ঘটনা কেন ঘটবে, তাদের মধ্যেও একটা কোথাও গিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারপরে আজকে চার্জশিট তুমি যেমনটা বললো রক্তিম, তো দেখো এর পরবর্তীতে নজর থাকবে এবং যিনি পুলিশ সুপার রয়েছেন মুর্শিদাবাদে তিনি একদম স্পষ্ট জানিয়েছেন যে শুধু রাজ্য পুলিশ না, রাজ্যের বাইরেও কিন্তু পুলিশের সাহায্য নেই 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এই ধরনের যে সমস্ত ঘটনা বা এই যে পার্টিকুলার এই যে একটা ঘটনা, একটা গুরুত্বপূর্ণ ঘটনা, তার চার্জশিটের জন্য কিন্তু প্রায় প্রত্যেকেই অপেক্ষা করছিল যে পুলিশ কি চার্জশিট দেয়, পুলিশ তদন্তর পরে কি রিপোর্ট জমা দেয় আদালতে, সেটা আজকে দেখা গেছে। তো এর পরবর্তী মামলাতে কি হয়, আদালত কি নির্দেশ দেন এবং পুলিশের এতদিন পরে পুলিশের জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে কি পরিস্থিতি তৈরি হয় সেসব দিকেও আমরা নজর রাখবো, সে সমস্ত কিছু আপনাদের জানাবো একেবারেই। দেখো সঞ্জীব, এবার একটু অন্যদিকে যাই। এই পুলিশ, মানবিকতা, সামাজিক অবক্ষয়, এখান থেকেই আর একটা পরিস্থিতিতে আসি। এটা হচ্ছে মেদিনীপুরের ঘটনা, যেখানে দেখা গেছে জাতীয় সড়কের উপরে দুটি গাড়ির
দুটি গাড়ির চালকের মধ্যে একটা বচসা হচ্ছে এবং সেখানে এই জাতীয় সড়কে যিনি কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ছিলেন তিনি কিন্তু এই প্রতিবাদ বলবো না, এই যে বচসা থামাতে গিয়েছিলেন বা তিনি কোনো বক্তব্য দিতে গিয়েছিলেন যে এই ধরনের জাতীয় সড়কের উপরে এই ধরনের ঘটনা কেন ঘটছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে সেই সিভিক ভলেন্টিয়ারকে কিন্তু মারধর করার মতো অভিযোগ উঠছে। ঠিক আছে, তো এর আগে আমরা প্রতিবেদনটা দেখি যে সিভিক ভলেন্টিয়ারের উপরে কি ধরনের একটা আক্রমণ হয়েছে, আগে বিষয়টা দেখি তারপর আসছি। শুক্রবার দুপুরে ডেবরা বাজার সংলগ্ন এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে হঠাৎই একটি লরি খারাপ হয়ে যায়। লরিটি খারাপ হয়ে যাওয়ায় তার পিছনে ধাক্কা মারে একটি প্রাইভেট কার। এরপরই লরি ও প্রাইভেট কার চালক ও সহকারীর মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুতই হাতাহাতিতে গড়ায়। এই মারামারি থামাতে যান কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, গন্ডগোল থামাতে গিয়ে উল্টে তিনি দুপক্ষের রোষের মুখে পড়েন এবং তাকে মারধরও করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ডেবরা থানার ট্রাফিক বিভাগের পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের 4 জনকে আটক করে। পাশাপাশি সংঘর্ষে জড়ানো লরি ও প্রাইভেট কার দুটিকেই আটক করা হয়েছে। এই ঘটনার জেরে ডেবরা বাজারে সাময়িক উত্তেজনা ছড়ায়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। তুমি দেখলে প্রতিবেদনটি, তো এই বিষয় নিয়ে আমাদের একদম সরাসরি প্রতিনিধির কাছ থেকে জানলে আমার মনে হচ্ছে বিষয়টা আরো জানতে পারতাম যে বিশ্লেষণ কি হলো, কেন এই ধরনের ঘটনাগুলো কিভাবে হলো, এর পরবর্তীতে পদক্ষেপ কি হলো আমরা জানবো। কিন্তু সুকন্যা, একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে যে শুধুমাত্র কি একটা বচসার ক্ষেত্রেই এত বড় ঘটনাটি ঘটেছে, কিন্তু এর পিছনে যে পরিষ্কার ব্যাপার যেটা আছে সেটা কি এখন অবধি ঠিকঠাক করে আসেনি? দেখো, কোনো ঘটনারই তো পরিষ্কার যেটা মানে পরিষ্কার কোনো ঘটনার কিছু আজকাল আমার তো মনে হয় আর হয় না, কারণ মানে সবকিছুতেই দেখছো তুমি একটা কন্ট্রোভার্সি চলেই আসছে। একদম একদম। এবং শুধুমাত্র তার থেকেও তুমি এই বিষয়টাই জানো যে একটা বচসা মেটাতে গিয়েছেন বা ট্রাফিক ভলেন্টিয়ার তার কর্তব্যরত অবস্থায় নিজের কাজ করতে চেয়েছেন, সেখানে তাকে বাধা দেওয়া হচ্ছে। এটা তো বড় প্রশ্ন, তাকে মারধর করা হচ্ছে, কর্তব্যরত অবস্থায় একজনকে মারধর করা হচ্ছে এবং তার কাজে বাধা দেওয়া হচ্ছে। তো এই বিষয় নিয়েই জানবো, আমাদের প্রতিনিধি রয়েছে দিগ্বিজয় মাহালি ডেবরা থেকে। হ্যালো হ্যালো হ্যালো, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। তোমাকে প্রথমবারের জন্য অনলাইনে পেলাম। একেবারে যে ঘটনায় আসবো, তুমি যে তথ্য আমাদের নিউজ পাঠিয়েছিলে দুপুরবেলায় যে যেটা ঘটেছে তোমার জাতীয় সড়কের উপরে দুজনের মধ্যে একটা বচসা চলছিল, সেখানে বচসা থামাতে গিয়ে কর্তব্যরত যে ট্রাফিক ভলেন্টিয়ার ছিলেন, সিভিক ভলেন্টিয়ার, তাকে কিন্তু আক্রমণ করা হয়েছে। বিষয়টা কি আগে জানাও। দেখো, আজকে ঠিক দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বাজার সংলগ্ন যে 16 নম্বর জাতীয় সড়ক রয়েছে তার পাশেই একটি লরি হঠাৎ করেই খারাপ হয়ে যায় এবং তার পেছনে একটি প্রাইভেট কার থাকে, সেই প্রাইভেট কার ধাক্কা মারে এবং এর জেরেই কিন্তু লরির সঙ্গে যারা প্রাইভেট কারের লোকজন রয়েছিল দুপক্ষের মারামারি হাতাহাতি শুরু হয়। সেই সময় কর্তব্যরত ট্রাফিকের যে সিভিক ভলান্টিয়ার রয়েছে সে ওই জায়গায় যায় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সেই সময় কিন্তু তাকেও মার খেতে আক্রান্ত হতে হয়। এই খবর যায় ডেবরা থানায়, তখন ডেবরা থানা ট্রাফিক বিভাগের পুলিশ এসে ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে, পাশাপাশি 2টি গাড়িকেও আটক করেছে। শুধুমাত্র বচসা থামাতে গিয়েছিল বলেই তাকে মানে এমন পরিস্থিতিতে পৌঁছালো যে ট্রাফিক ভলেন্টিয়ারকে মারধর করতে হলো। সেক্ষেত্রে তিনি তো তার কর্তব্যরত অবস্থায় ছিলেন, তার তো কাজই এটা যে রাস্তার কোনো পরিস্থিতি সামাল দেয়া। কোথাও গিয়ে কি তার কাজেও বাধা দেওয়া হলো না এই বিষয়ে? হ্যালো, শোনা যাচ্ছে আমাদের কথা? হ্যাঁ, একদমই এক প্রকার তার যে কর্তব্য সেই কর্তব্যে কিন্তু তাকে এক প্রকার বাধা দেয়া হলো এবং সেই আক্রান্তের ঘটনায় কিন্তু তার কিছুক্ষণ পরেই পুলিশ হস্তক্ষেপ করেছে এবং 4 জনকে আটক করেছে। হয়তো আজকে রাতেই তাদেরকে গ্রেফতার করে আগামীকাল আদালতে পাঠানো। কিন্তু দিগ্বিজয়, তুমি দেখো একটা প্রশ্ন কিন্তু উঠছেই, সেই ট্রাফিক পুলিশ যিনি ছিলেন সে তো শুধুমাত্র তার কর্তব্যটুকু করছিলেন, কিন্তু সেই চালকদের এত বড় সাহস কি করে হয় যে তিনি একজন ট্রাফিক পুলিশের গায়ে এরকম করে হাত দেয়? তো এর ফলে কি সেখানে আরো কিছু ঘটনা ঘটেনি? সেখানে আরো ট্রাফিক পুলিশ আসেনি? এই ক্ষেত্রে কিছু বলেনি? বা সেখানকার সাধারণ মানুষরা কি করছিল তারা কিছু বলেনি এই ক্ষেত্রে? দেখো, এই ঘটনা ঘটার পরেই কিন্তু এলাকার যারা সাধারণ মানুষজন তারাও জমায়েত হয়েছিল, পাশাপাশি যারা আরো কয়েকজন ডিউটি ছিল তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছিল। যারা ওই সিভিক পুলিশকে মারধর করেছিল তাদেরকে কিন্তু জনতাও যথেষ্ট এই নিয়ে প্রতিবাদ করেছে এবং তারপরে কিন্তু তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে।
বর্তমানে কেমন আছে সেই ট্রাফিক পুলিশ এখন, তার পরিস্থিতি কি? বর্তমানে সিভিক ভলেন্টিয়ারের প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং সুস্থ রয়েছে। একেবারে তুমি এই ঘটনার উপরে নজর রেখো, আবার অবশ্যই তোমার জেলার আরো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমাদের পাঠিও। অনেক ধন্যবাদ তোমাকে দিগ্বিজয়। দেবরা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয় মাহালি, তিনি জানালেন এই ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য, মানে ঠিক কি ঘটেছিল। যেমনটা দিগ্বিজয় বললো যে একটি লরি সেটি জাতীয় সড়কের উপরে যান্ত্রিক কারণে খারাপ হয়ে পড়েছিল এবং তার পিছনে এসে একটি প্রাইভেট কার ধাক্কা মারে এবং দুই যে চালক আর কি, দুই গাড়ির চালকের মধ্যে বচসার সৃষ্টি হয়। সেই বচসাই তিনি থামাতে যান এই সিভিক কর্তব্যরত যিনি সিভিক ভলেন্টিয়ার রয়েছেন। দেখো আমরা এর আগেও দেখেছি কিন্তু সিভিক ভলেন্টিয়াররা মানে তাদেরকে উপরে আক্রমণ করা হয়েছে, তারা একাধিকবার আহত হয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আমার কথা হচ্ছে যে কেন এটা হলো? আগে সর্বত্র ক্ষেত্রে আমরা দেখতাম যে প্রশাসন, মানে আমরা কোনো সিদ্ধান্ত নেব না, আমরা কাউকে কোনো শাস্তি দেব না, প্রশাসনের কাছে যাব। যদি কোনো সমস্যা হয়েই থাকে, যদি কোনো প্রবলেম হয়েই থাকে, তো সেখানে কর্তব্যরত যে মানে রয়েছেন সিভিক ভলেন্টিয়ার এবং অবশ্যই কোনো ট্রাফিক পুলিশও আশা করি সেখানে ছিলেন, তো সেখানে কেন না গিয়ে নিজেদের হাতে এই ধরনের নিজেদের উত্তেজনার পরিস্থিতিটা ওখানে সৃষ্টি করা। এবং মানে এগুলো খুবই, তুমি দেখবে যে এগুলো নিয়ে আলোচনা হয়তো আমরা করছি, কিন্তু মানুষের মানবিকতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মানবিকতা তো ছেড়েই দাও, দেখো সাধারণ মানুষ বা কোনো জ্ঞানী মানুষ এটা করবে না। তার মধ্যে এই প্রশ্নটা জেগে যাচ্ছে যে তারা কি আদৌ তখন স্বাভাবিক ছিল নাকি তারা মদ্যপ অবস্থায় ছিল, সেটাও কিন্তু কোথাও না কোথাও একটা প্রশ্ন উঠছে। একেবারে তুমি একদমই ঠিক কথা বলেছো, সে প্রশ্নও কিন্তু উঠছে। এবং তারপরে তো বলা হয়েছে 3 জনকে আটক করা হয়েছে, তাদেরকে আদালতে তোলা হবে, পরবর্তীতে কি আসবে। এবং এটা সবথেকে খারাপ বিষয় লাগছে যে তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন, কারণ কর্তব্যে বাধা দেওয়াটা কিন্তু একেবারেই উচিত নয়, বা এটা কিন্তু আমাদের অধিকারের বাইরে। তিনি অবশ্যই তার কর্তব্য করবেন। দেখো এবার একটু অন্যদিকে যাই। তুমি জানো যে আমরা আগেও এটা নিয়ে আলোচনা করেছিলাম, দেশে কিন্তু করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। যদিও আমরা এটা বলেছিলাম যে আমাদের দুর্গাপুর কিন্তু এখনো প্রায় করোনা মুক্ত, প্রায় কেন করোনা মুক্ত, এবং সেক্ষেত্রে যে দুর্গাপুর জেলা হাসপাতাল রয়েছে, দুর্গাপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে, তো সেই হাসপাতালের সুপারই জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত কোনো করোনার আক্রান্ত ব্যক্তি কিন্তু হাসপাতালে ভর্তি হননি। মানে সরকারি তথ্য অনুযায়ী দুর্গাপুর কিন্তু করোনা মুক্ত। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবার মানে করোনার সংক্রমণ, করোনার যে অতিমারীর সংক্রমণ সেভাবে ছড়ানোর আগেই কিন্তু যেহেতু আমরা কোথাও গিয়ে একটা ফেজ পেরিয়ে এসেছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত যে জেলা হাসপাতালগুলো, মহকুমা হাসপাতালগুলো, সেখানে কিন্তু তারা নিজেদের মধ্যে একটা তৎপরতা দেখা যাচ্ছে যে প্রথম ফেজে যদি সেই সংক্রমণ আবার মহামারীর রূপ নেয়, তখন যেন আমরা তাকে ঠেকাতে পারি, এক কথায় বলা যায়। তাই তারা কিন্তু নিজেদের মতো প্রস্তুতি সেরে ফেলছেন যে যদি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আমরা কিভাবে মোকাবিলা করব। মানে হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে মোকাবিলা করবে, ডাক্তাররা কিভাবে আমাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করবেন, সেই ধরনের। দেখো আসানসোলেও কিন্তু এই একই ঘটনা, আসানসোল জেলা হাসপাতালেও কিন্তু এই করোনা বা সংক্রমণের মোকাবিলা করার জন্য একেবারেই প্রস্তুত হাসপাতাল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে একাধিক সচেতনতামূলক বার্তা এবং একাধিক প্রকল্প এবং একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। তো সেই ধরনের একটা প্রতিবেদন দেখাই, তারপরে আসছি আলোচনায়। আসানসোলের জেলা হাসপাতালের পদক্ষেপের উপরে আমাদের একটি প্রতিবেদন হয়েছিল। করোনা আসার ফলে যদি করোনা চলে আসে, করোনার অতিমারী সংক্রমণ বাড়তে থাকে, তো সেক্ষেত্রে এই হাসপাতালগুলি কিভাবে পদক্ষেপ নেবে, তারা কিভাবে নিজেদেরকে তৈরি করে রেখেছে, সেই সংক্রান্ত একটা প্রতিবেদন দেখাই। রাজ্য থেকে জেলা হাসপাতাল পর্যন্ত সর্বত্রই তৎপর স্বাস্থ্য দপ্তর। পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা হাসপাতালও প্রস্তুত রয়েছে করোনা মোকাবিলায়। হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস জানিয়েছেন একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে, তবে এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক এসআরআই রোগী আসছেন না। তিনি জানান সিঙ্গাপুর ফেরত একটি পজিটিভ রোগীকে ওষুধ দিয়ে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের টিম প্রতিনিয়ত সচেতনতার কাজ করছে এবং নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের তো একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, পরিকাঠামো আছে। গ্রামের সে আশা কর্মী থেকে নিয়ে পরে 1000 পপুলেশনের, সেখান থেকে সাব সেন্টার, পিএসসি, তারপরে বিপিএসসি বা রুরাল হাসপাতাল, তারপরে সাব ডিভিশন হাসপাতাল, জেলা হাসপাতাল, সিএমওইচে অফিসের নিজের টিম। এই টোটাল জিনিসটা হচ্ছে কমিউনিটি লেভেলে এরা সবসময় জাগরুকতার কাজ করে, সচেতনতার কাজ করে, সেইভাবে সচেতনতাটা চলে। আমাদের কাছ থেকে যেমন যেমন গাইডলাইন আসবে আমরা সেইভাবে কাজ করে যাব। পশ্চিমবঙ্গে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী উদ্বেগজনক এই পরিস্থিতিতে কলকাতাতেও কয়েকজন রোগী সংক্রমিত হবার খবর মিলছে।
করোনা মোকাবিলায় রাজ্য থেকে জেলা হাসপাতাল সব জায়গাতেই তৎপর স্বাস্থ্য দফতর। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখো সঞ্জীব, তুমি যেমনটা দেখলে, শুধু যে হাসপাতাল কর্তৃপক্ষ তো নিজেদের তৎপরতা রয়েছে, এবং জেলা মানে যিনি ছিলেন আর কি হাসপাতাল সুপার, তিনি বললেন আমাদেরকে কিন্তু যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে, সেই অনুযায়ী কিন্তু এই হাসপাতালগুলি তাদের পদক্ষেপ শুরু করেছে এবং একটি গোটা ওয়ার্ডকে রাখা হয়েছে। যদি এই ধরনের কোনো সংক্রমণের মানে পরিস্থিতি আসে বা কোনো এই ধরনের রোগী আসে, তো তাহলে কিন্তু তাকে মোকাবিলা করার, এই সংক্রমণকে যেন মহামারীতে না পৌঁছে যায় তার জন্য কিন্তু আগে থেকেই আমরা দেখছি যে প্রত্যেকটা সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী মানে হাসপাতালগুলি কিন্তু নিজেদেরকে তৈরি করে ফেলেছে। তো এই বিষয়ে জানবো আসানসোলের আমাদের প্রতিনিধি যদি পেতাম, জয়ন্ত সাহা, তার কাছ থেকে জানতাম যে তার জেলার হাসপাতালে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এবং কিভাবে করোনা মোকাবিলায় তারা প্রস্তুত হয়ে উঠেছে, এই বিষয়টা আমরা জানবো। দেখো, হ্যালো, দেখো, স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু আমরা দেখেছি যে করোনা মোকাবিলায় প্রত্যেকটা সরকারি হাসপাতাল, মহকুমা হাসপাতালগুলো নিজেদের মতো পদক্ষেপ নিয়েছে। সেক্ষেত্রে তুমি যেমন আমাদেরকে এই খবর দিয়েছিলে যে তোমার জেলার হাসপাতালে কিন্তু প্রায় প্রস্তুত রয়েছে যে এই ধরনের মোকাবিলার ক্ষেত্রে, তো এই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কিভাবে এই ধরনের মানে মহামারীতে যেন পৌঁছে না যায় করোনা, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছেন? দেখো, একদম প্রথমে জানিয়ে রাখি, করোনা সংক্রমণ আবার ব্যাক করে ফিরে এসেছে আমাদের রাজ্যে। করোনা শহরে বেশ কিছু লোকের করোনা হয়েছে, পজিটিভ হয়েছিল, তাদের চিকিৎসা চলছে, সে খবর আমরা উঠে এসেছি। তারপরে আসানসোল জেলা হাসপাতালে কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে এক ব্যক্তি এসেছিল, বাড়ি উল্টি এলাকায়, সে এসে চেক করেছিলেন, পজিটিভ বেরিয়েছিল। তারপরে ওনাদের চিকিৎসা করা হয়, চিকিৎসা করার পর জেলা হাসপাতাল ওষুধ ও মেডিসিন দিয়ে তাকে কোয়ারেন্টাইন করার জন্য ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর থেকে তৎপর হয়েছে জেলা হাসপাতাল। জেলায় কত আধিকারিকের সঙ্গে কথা বলেছেন, সুপার স্যারের সঙ্গে আমরা কথা বলেছি, উনি আমাদের জানিয়েছেন যে আমাদের একটা যে ওয়ার্ড আছে, ওয়ার্ডটা ছেড়ে দেওয়া হয়েছে করোনা আক্রান্ত যদি কোনো রোগী আছে তাদের জন্য, আইসোলেশন ওয়ার্ড যেটা বলি, আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। আমরা তৎপর হয়েছি, আমাদের যে কিটগুলো প্রয়োজনীয় আছে আমরা আমাদের কাছে প্রস্তুত রয়েছে, আমাদের ডাক্তার এবং যারা নার্স রয়েছে তারা আমার তৎপর রয়েছে। আমরা যে পরিকাঠামোমূলক ভাবে স্বাস্থ্যমন্ত্রককে যে রকম ভাবে আমাদের কাছে নির্দেশ আসবে, এই নির্দেশ অনুযায়ী আমরা পদক্ষেপ নেবো। আমাদের কাছে যেরকম করোনা সংক্রমণ যদি কোনো রোগী আসে, আমার তার চিকিৎসা করার জন্য যে আইসোলেশন ওয়ার্ড দরকার আছে, কোয়ারেন্টাইন যে রুম দরকার আছে, সেটা আমাদের কাছে প্রস্তুত হচ্ছে। একটা ওয়ার্ডকে আমরা রেডি করে রেখেছি, সেটা অনলি ফর শুধু করোনা আক্রান্ত রোগীদের জন্য ওখানে ভর্তি হবে, সেই প্রস্তুত নিয়ে নিচ্ছেন। এবং তার এবার প্রয়োজনীয় ওষুধ যেটা বলছো, প্রয়োজনীয় কিটের যে ব্যবস্থা আছে সেটাও মোটামুটি হাতে রেখে দিয়েছে, যারা পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় চিকিৎসার ক্ষেত্রে, এমনটা আমাদের জানিয়েছেন সুপার চন্দ্রনাথ। একেবারে, দেখো তুমি যেটা বললে যে যিনি একদম বাইরের দেশ থেকে এসেছিলেন তার কাছে মানে তারকেই কিন্তু সংক্রমণের একটা লক্ষণ দেখা গেছে এবং তাকে কোয়ারেন্টাইন করে চিকিৎসা করা হচ্ছে, সেক্ষেত্রে জেলায় বসবাসকারী সেরকম কোনো ব্যক্তির মধ্যে কি এই রোগের সংক্রমণ এখনো দেখা গেছে? দেখো, আমাদের এই জেলার মধ্যে একজনেরই দেখা যাচ্ছিল করোনা আক্রান্ত, তার পজিটিভ বেরিয়েছিলেন, সেই বাইরে থেকে যেহেতু এসেছিল, সিঙ্গাপুর থেকে এসেছিল, সেই গুলটির বাসিন্দা ছিল, তা সেখান থেকে খবর পেয়েছিল। তারপর জেলা হাসপাতালে যখন নিয়ে আসে তাকে তার যখন টেস্ট করা হয়, টেস্ট করার পর করোনা সংক্রমণের পজিটিভ রিপোর্টটা পেয়ে যায়। তো এই যাওয়ার পর তখন তৎকালীন ওখানে ভর্তি করে চিকিৎসা শুরু করার পর নানা রকম যে ওষুধ আছে, যাদের কোনো নিয়ম আছে, সেগুলো করে তাকে তো বাড়ি পাঠিয়ে দেয়, বাড়িতে পড়ে যায়, 14 দিন কোয়ারেন্টাইন থাকবে, বর্তমানে বেরোবেন, প্রত্যেকটা ওষুধ নিয়মিত খাবেন, এটা করা হয়েছে। এখন এই মুহূর্তে জেলা স্বাস্থ্য আধিকারিক দপ্তর থেকে আমরা জানতে পারি এবং আপনাদের যে জেলা হাসপাতালের সুপার আছে নিখিলচন্দ্র দাস, উনি আমাদের জানিয়েছেন এই মুহূর্তে একটা করোনা আক্রান্ত আমাদের রোগী নেই, তৎপর আছে, রোগী নেই কিন্তু তৎপর আছে। যদি কোনো রোগী ধরা পড়ে তার জন্য আমাদের সেরকম ব্যবস্থা করা আছে, আমরা সেরকম ভাবে চিকিৎসা করবো, আমরা জানতে পারি। একদমই। দেখো জয়ন্ত, দেখো করোনা তো আবার দেখা দিয়েছে, তো এর ক্ষেত্রে তোমার অঞ্চল বা তোমার এলাকা বা তোমার পার্শ্ববর্তী এলাকা যারা আছে সেখানকার মানুষজনের কি প্রতিক্রিয়া তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? আমি বলতে চাইছি যে তাদের মধ্যেও তো একটা ভয় আছে যে আমার পরিবার আমরা কি কতটা সুরক্ষিত আছি, বা আমাদের মধ্যেও কি আবার সেটা দেখা দেবে, করোনা কি আবার দেখা দেবে? দেখো, একজন সাধারণ মানুষ তো চিন্তা আছে যদি আবার করোনা যে ফিরে আসছে, কলকাতাতে 10-15 দিন ধরা পড়েছে, কেরালে ধরা পড়েছে, মানুষ কিন্তু আমাদের খবরের মাধ্যমে জানতে পারে
তার জন্য কিন্তু ওরা বলছে আবার করোনা ফিরে আসছে, সেই আবার আমাদের লকডাউনে ফিরে যেতে হবে, ঘর থেকে বেরোতে পারবো না, আত্মীয়রা স্বজনদের সঙ্গে জিনিসপত্র কিনা দাম বেড়ে যাওয়া, চাকরির থেকে অনেকে বঞ্চিত হয়েছে। করোনা কিন্তু সাধারণ নয়, বহু লোকের কাজ গেছিল, বহু কর্মসংস্থান বন্ধ হয়েছিল, নানা রকম অভাব দেখা দিয়েছিল, নানা রকম চিকিৎসা ক্ষেত্রে গাফিলতি। কিন্তু জয়ন্ত এই যে এর ফলে যে করোনার যে হচ্ছে, এই যে মানুষের মতো তো হচ্ছে, কিন্তু আসানসোল যে এখন কোন পরিস্থিতিতে আছে সেখানকার লোকেরা কতটা এখন সংযতভাবে নিজেকে রেখেছে যে আমরা আরো ঠিকঠাক ভাবে কতটা নিজেদেরকে রাখতে পারি, কতটা সচেতন হয়েছে সাধারণ মানুষ, তারা কি আবার মাস্ক ব্যবহার করছে এটাই জানতে চাই, তারা কি ঠিকঠাক ভাবে হাত ধুচ্ছে, এই যে ছোট ছোট জিনিসগুলোকে তারা মেইনটেইন করে চলছে তাদের দৈনন্দিন জীবনে। একেবারে দেখো একদম তোমরা প্রথমে জানিয়ে রেখেছি এই পিরিয়ডে এখনো এই মুহূর্তে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি ফুল ফেজে, যেহেতু ফুল ফেজে করোনা সংক্রমণ ধরা পড়েনি, একজন এসেছিল বাইরে থেকে, তার ধরা পড়েছে, চিকিৎসা হয়েছে, সে সুস্থ আছে, তারপর আর কোনো কিছু ধরা পড়েনি, তার পরিবারের লোকও সুস্থ আছে, আমরা জানতে পারছি। কিন্তু যেহেতু পুরোপুরি ফুল পেজে এখনো হয়নি, তখনই জেলা স্বাস্থ্য আধিকারিক সরকার থেকে যখনই অ্যানাউন্সমেন্ট করবে যে মাস্ক বাধ্যতামূলক, স্যানিটাইজার বাধ্যতামূলক, নিজেদের নিয়ম মেনে চলতে হবে, নিশ্চয় মানুষ করবে। কিন্তু একটা সতর্ক থাকা ভালো, সাধারণ মানুষের কাছে একটা বার্তা দেওয়া সরকারের উচিত, অলরেডি একটা মেসেজ ছাড়া উচিত যে নিজেরা সতর্ক থাকুন। মাস্কটা কিন্তু শুধু করোনার জন্য নয়, বিভিন্ন রোগের থেকেও আজকাল পারে মাস্ক আমি জানতে পারি, সেটা ব্যবহার করলে কোনো ক্ষতি নেই, কিন্তু নিজের সতর্কতা থাকা উচিত। আমাদের টিভির মাধ্যমে আমরা সাধারণ মানুষকে বলবো নিজেরা কিন্তু নিজের সতর্ক করুন। হসপিটাল চত্বরে যদি যান তো করোনার জন্য আপনাকে মাস্ক পরতেই হবে, পকেটে রাখুন, স্যানিটাইজার রাখুন, হাত ধুবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেহেতু বাংলাতে যেহেতু করোনা সংক্রমণ রোগী ঢুকেছে, তার না কারো মাধ্যমে ভাই টু ভাই আসতেই পারে, না হওয়ার কোনো সম্ভাবনা নয়। চিকিৎসা ক্ষেত্রে পরের কথা, কিন্তু আগে তার আগে নিজেরা সুস্থ থাকতে হবে, তারপর তো নিজে নষ্ট যাবো। একেবারেই সেই সমস্ত পরিস্থিতির দিকে অবশ্যই তুমি নজর রেখো এবং এই ধরনের আপডেট আমাদের আরো পাল্টাতে থাকো। অনেক ধন্যবাদ তোমাকে জয়ন্ত সাহা, আসানসোলের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। তিনি জানালেন তার জেলায় তার এলাকার করোনার পরিস্থিতি ঠিক কিরকম। একজন কিন্তু আক্রান্ত হয়েছেন, অবশ্যই তিনি কিন্তু বাইরে থেকে এসেছিলেন। দেখো প্রত্যেককেই বলি, করোনা যতক্ষণ না স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে গাইডলাইন আসবে ততক্ষণ আমরা সচেতন হব না, এটা কিন্তু খুব বোকামোর কাজ হবে। কারণ আমরা দেখেছি এই মহামারী আমাদের কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল, এর পরবর্তী পদক্ষেপগুলো কিভাবে আমাদের শক্ত হাতে দমন করতে হয়েছিল আমরা দেখেছি। পরবর্তীতে আর চেষ্টা করব এই ধরনের মহামারী যেন আর না হয়, নিজেরা সচেতন হয়ে প্লাস পাশাপাশি মানুষকে সচেতন করার চেষ্টা করব। অবশ্যই সবাই নিজেদেরকে সাবধানে রাখুন, যত্নে রাখুন এবং এই ধরনের যে সংক্রমণ চলছে নিজেরা সাবধানে থাকুন এবং নিজের পরিবারকে আরো যত্নে রাখুন, সবাইকে সচেতন করুন। দেখো সঞ্জীব, আজকে একেবারেই সময় নেই, এক্সপ্রেস অনলাইনে আবারও আসবো, পরে একদিন নানান বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানেই শেষ করছি। আপনারা নজর রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, মাফ করবেন, এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সঞ্জীবকে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।